আজকে আমরা রাতের শেষ ট্রেনের এক হাড় হিম করা যাত্রার গল্প বলবো। চলুন এই রহস্যময় সফরের গভীরে যাওয়া যাক। আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে ঠিক এমনই এক জার্নি দিয়ে, যা জীবিত আর মৃতের মাঝের সীমারেখাটাকে একদম ঝাপসা করে দেয়। তাহলে চলুন গল্পের মূল চরিত্র সুজয়ের সাথে পরিচিত হওয়া যাক। সে একটা জরুরি কিন্তু বেশ অস্বস্তিকর যাত্রার জন্য রওনা দিয়েছে। রাত 9:30 শিয়ালদা স্টেশন। নামখানাগামী শেষ ট্রেনটা হুইসেল বাজিয়ে দিল। সুজয় প্রায় ছুটতে ছুটতে ট্রেনের গেটটা ধরে ফেলল, আর ঠিক তখনই ভেতর থেকে একজন হাত বাড়িয়ে তাকে টেনে তুলল। ভেতরে ঢুকে সুজয় দেখল কামরাটা একেবারে ফাঁকা। শুধু একজনই বসে আছে যে তাকে উঠতে সাহায্য করেছিল। আসলে সুজয়কে আজ রাতেই তার দাদুর শেষকৃত্যের জন্য নামখানায় পৌঁছতে হবে। এমন এক দুঃখের কারণেই তার এই নির্জন যাত্রা। ট্রেনের কামরাটায় একমাত্র সহযাত্রী তার উল্টো দিকে বসে আছে। একটা কালো চাদরে তার মুখটা এমনভাবে ঢাকা যে কিছুই বোঝার উপায় নেই। এই হাড় কাঁপানো ঠান্ডায় লোকটার এমন অদ্ভুত উপস্থিতি কামরার নিস্তব্ধতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকল না। কিছুক্ষণ পরে সেই অচেনা লোকটির কথা সুজয়ের বাস্তবতার বোধকে একেবারে নাড়িয়ে দিতে শুরু করল। লোকটি ধরা গলায় প্রথমে জিজ্ঞেস করল, এত রাতে এই ট্রেনে কেন? সুজয় তার দাদুর মৃত্যুর কথা জানাতেই লোকটা কেমন গম্ভীর হয়ে গেল। তারপর যা বলল তাতে সুজয় রক্ত হিম হয়ে গেল। দাদু মারা গেছে বলে আজ এত শীতের রাতেও ছুটে যাচ্ছ, অথচ 2 বছর ধরে এত অনুনয় করার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ার সময় পেলে না? ভাবুন তো, এই কথাটা একজন অচেনা লোকের জানার কথা নয়। এই কথাটা শোনার পর সুজয়ের তো মাথায় হাত। সে একেবারে হতবাক হয়ে গেল। একজন অচেনা লোক তার পারিবারিক বিষয়ে এত কিছু কিভাবে জানবে? সে জিজ্ঞেস না করে পারল না, আপনি এসব কথা কোথা থেকে জানলেন? লোকটা তখন নিজেকে প্রহ্লাদ বলে পরিচয় দিল, মানে সুজয়ের দাদুর পুরনো বন্ধু। সে জানালো, আমরা একসাথে কলকাতায় ফলের ব্যবসা করতাম। মাস 2 আগে তোমার দাদুকে দেখতে গিয়েছিলাম, তখনই সে দুঃখ করে আমাকে সব কথা বলেছিল। আর এরপর লোকটা যা বলল তা সুজয়ের অপরাধবোধকে আরও বাড়িয়ে দিল। সে দাদুর শেষ দিনগুলোর এক বেদনাদায়ক বর্ণনা দিল। বলল, তার বিপত্নিক বন্ধু প্রহ্লাদ 2 ছেলে আর 2 বৌমার চরম অবহেলায় নাকি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। এই কথাগুলো শুনে সুজয়ের মনটা আরও ভারী হয়ে গেল। ট্রেন এগিয়ে চলছে, কিন্তু কথাবার্তা শেষ হতেই শুরু হলো আসল ভয়। এক অশরীরী অশুভ আতঙ্ক দানা বাঁধতে শুরু করল। ঠিক যখন ট্রেনটা সোনারপুর জাংশনে পৌঁছল, হঠাৎ করে কামরার লাইটগুলো দপদপ করে নিভে গেল। কিছুক্ষণের জন্য কামরাটায় নেমে এলো এক জমাট অন্ধকার। আর ঠিক সেই মুহূর্তে সুজয়ের ফোন বেজে উঠল। তার মামা ফোন করে জিজ্ঞেস করছিলেন সে আসছে কিনা। আর যখন আলো ফিরে এলো, সুজয় যা দেখল তা বিশ্বাস করার মতো না। ট্রেনের মেঝেটা টকটকে লাল রক্তে ভেসে যাচ্ছে, আর সেই রক্ত দরদর করে বেরিয়ে আসছে সামনে বসে থাকা ওই চাদর মুড়ি দেওয়া লোকটার পা থেকে। সুজয়ের তো ভয়ে গলা শুকিয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে বলে উঠল, এ কি, রক্ত কেন? ও মশাই, আপনার পা দুটো দেখুন তো, বোধহয় কেটে গেছে। কিন্তু লোকটা একদম স্থির, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। সুজয় একটু ঝুঁকে লোকটার পায়ের উপর থেকে চাদরটা সরাল, আর যা দেখল তাতে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে দেখল লোকটার পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো, পায়ের গোড়ালিটা সামনের দিকে আর আঙুলগুলো পেছনের দিকে। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেই সুজয়ের ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই যে ভূতের গল্পের বইতে পড়ত, ভূতের পা নাকি উল্টো হয়। এই উপলব্ধিতে তার মাথাটা ভারী হয়ে এলো। সে মনে মনে ভাবতে লাগল, হে ভগবান, গভীর রাতে কোন ফাঁসাদে পড়লাম? ঠিক সেই মুহূর্তে যখন সুজয় ভয়ে কাঁপছে, চাদরের ভেতর থেকে সেই শীতল গলাটা আবার বলে উঠল, ভয় পেও না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এই কথাগুলো সান্ত্বনা দেওয়ার বদলে ভয়কে আরও বহুগুণ বাড়িয়ে দিল। সুজয় কি করে বলবে যে তার ভয়ের কারণ তো সে নিজেই? অবশেষে ট্রেনটা নামখানা স্টেশনে পৌঁছল, কিন্তু সুজয়ের এই ভয়ঙ্কর রাতের শেষ এখনও বাকি ছিল। স্টেশনে নামার পরেও সেই অদ্ভুত সত্তাটা সুজয়কে ছাড়ল না। সে সুজয়কে অন্ধকারের মধ্যে দিয়ে শ্মশানের দিকে নিয়ে যেতে লাগল। এত ভয় পাওয়া সত্ত্বেও সুজয় তাকে অনুসরণ করতে বাধ্য হল, কারণ সে বুঝতেই পারছিল না কেন এই আত্মা তার কোনো ক্ষতি করছে না। হাঁটতে হাঁটতেই সুজয় চুপি চুপি ওর মামাকে একটা ফোন করে। সে জানতে চায়, মামা, দাদুর কি কোনো বন্ধু মাস 2 আগে দেখা করতে এসেছিলেন? মামার উত্তরটা ছিল চমকে দেওয়ার মতো, না তো, 2 বছরের মধ্যে কোনো বন্ধুই ওনার সাথে দেখা করতে আসেনি।
আর এই উত্তরটা লোকটির পরিচয় নিয়ে রহস্যটা আরও গভীর করে তুলল। আর যেই না ফোনটা কেটেছে অমনি অন্ধকার থেকে ভেসে এলো সেই সত্তার অট্টহাসি, যেন সে প্রতিটি কথা স্পষ্ট শুনেছে। তখন সত্তাটা বলে উঠল, আমি কে তা জানার জন্য এতই যখন ইচ্ছে, তবে দেখো দেখো আমি কে। এই বলে সে তার গায়ের চাদরটা ছুঁড়ে ফেলে দিল। সুজয় দেখল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক জ্যোতির্ময় মূর্তি। কোনো পিশাচ নয়, ওটা তার নিজের দাদু, প্রহ্লাদের আত্মা। সেই উজ্জ্বল আত্মা তখন ব্যাখ্যা করল কেন সে তার দেহ ছেড়ে বেরিয়ে এসেছিল। আর তখনই গল্পের আসল রহস্যটা জানা গেল। আত্মাটার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া ছিল না, বরং ছিল এক শেষ পারিবারিক সংযোগ স্থাপন করা। সে শুধু নিশ্চিত করতে চেয়েছিল যে তার নাতি শেষকৃত্যের জন্য সময়মতো পৌঁছায়, নিরাপদে শ্মশানে আসে এবং চিতার আগুনে মিলিয়ে যাওয়ার আগে শেষবারের মতো তার মুখটা দেখে। আত্মাটা তো মিলিয়ে গেল, আর সুজয় শ্মশানের দিকে ছুটে গেল। এই সাক্ষাৎ তাকে চিরদিনের জন্য বদলে দিল, আর আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে গেল। আমাদের অবহেলাই কি এমন অতৃপ্ত আত্মা তৈরি করে, যা মৃত্যুর পরেও আমাদের তাড়া করে ফেরে?